গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় ২০ বছর আগে গোধূলির আবছা আলোয় ঢাকা এক নির্জন পাহাড়ি পথে। নাম না জানা সেই পথটা শেষ হয়েছিল শিহিরতল নামের এক প্রাচীন পরিত্যক্ত গ্রামের কাছে। গ্রামটা জনশ্রুতিতে বিখ্যাত ছিল তার অভিশাপের জন্য। ১০০ বছর পুরনো ভয়ঙ্কর অভিশাপ, যা নাকি সেই গ্রামের শেষ মানুষটিকেও গিলে খেয়েছিল। কেউ ভয়ে তার কাছাকাছি যেত না, কেবল সূর্য ডোবার পর বাতাসের শনশন শব্দে মনে হতো বুঝি শত শত অতৃপ্ত আত্মা ফিসফিস করে কথা বলছে। আমাদের গল্পের নায়ক অর্ণব ছিল পেশায় একজন ডকুমেন্টারি নির্মাতা, যুক্তির দাস, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় যার রক্ত টগবগ করত। শিহিরতলের এই অভিশাপের গল্পটা তাকে চুম্বকের মতো টেনে এনেছিল। অর্ণবের সঙ্গে ছিল তার ক্যামেরাম্যান বিশাল, যে ছিল সব সময় সন্দেহপ্রবণ, আর সাউন্ড ডিজাইনার প্রিয়া, যে সূক্ষ্মতম শব্দকেও ধরতে পারত। তিনজন মিলে তৈরি হয়েছিল সেই দুঃসাহসী দল, যাদের কাজ ছিল এই জনশ্রুতিকে ক্যামেরাবন্দি করা। প্রথম রাতে তারা শিহিরতলের ঠিক বাইরে গ্রামের প্রবেশপথে একটি তাঁবু গাড়ল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের গাছপালাগুলো যেন আরও ঘন, আরও কালো হয়ে উঠল। প্রিয়া তার রেকর্ডিং সরঞ্জাম সেট করছিল যখন বিশাল ফিসফিস করে বলল, অর্ণব, আমার মনে হচ্ছে এটা একটা ভুল সিদ্ধান্ত। এখানে কোনো জীবন নেই, শুধু একটা তীব্র ঠান্ডা বাতাস আর কেমন যেন একটা পচা গন্ধ। অর্ণব হেসে বলল, বিশাল, এটাই তো আমরা চাইছি। এই নিস্তব্ধতাই হয়তো আমাদের আসল গল্পটা দেবে। কিন্তু প্রিয়ার মুখটা ছিল ফ্যাকাশে। সে হঠাৎ করে তার হেডফোন খুলে বলল, অর্ণব, আমি কিছু একটা শুনেছি, খুব আবছা কিন্তু পরিষ্কার, একটা করুণ কান্নার সুর। অর্ণব ও বিশাল দুজনেই চুপ হয়ে গেল, কেবল ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে আসা প্যাঁচার অশুভ চিৎকার ছাড়া আর কিছু শোনা গেল না। প্রিয়া জোর দিয়ে বলল, শোনোনি তোমরা? মনে হলো কেউ খুব যন্ত্রণায় কাঁদছে, যেন শ্বাস নিতে পারছে না। অর্ণব যুক্তি দিয়ে উড়িয়ে দিল, হয়তো বন্য কোনো প্রাণীর ডাক, কিন্তু তার নিজের গলাতেও একটা দ্বিধা ছিল। পরদিন সকালে তারা গ্রামে প্রবেশ করল। গ্রামটি ছিল হাড় পাঁজরের মতো। পুরনো কাঠ আর পাথরের তৈরি বাড়িগুলো যেন শুধু কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে সব শূন্য। সব কিছুর ওপর একটা পুরু ধুলোর স্তর, যা দেখে মনে হচ্ছিল এখানে বহু বছর ধরে কেউ পা রাখেনি। গ্রামের কেন্দ্রে ছিল একটি পুরনো মন্দির, যার চূড়াটা ভেঙে গেছে আর পাথরের গায়ে লেপ্টে আছে স্যাঁতস্যাঁতে শ্যাওলা। মন্দিরের ভেতরে ছিল এক অদ্ভুত গুমোট ভাব আর একটা তীব্র ধাতব গন্ধ, যা রক্তের মতো মনে হচ্ছিল। যখন তারা মন্দির পেরিয়ে গ্রামের শেষ প্রান্তের দিকে এগোচ্ছিল, যেখানে ছিল একটি গভীর, প্রায় শুকিয়ে যাওয়া কুঁয়ো, ঠিক তখনই ঘটনাটা ঘটল। বিশালের কাঁধের ক্যামেরা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, কোনো কারণ ছাড়াই, ব্যাটারি একদম ফুল থাকা সত্ত্বেও। বিশাল রেগে গিয়ে বলল, কি হচ্ছে এসব? কাল রাতেই তো চার্জ করেছিলাম। অর্ণব বলল, ছাড়ো তো, পুরনো জায়গা, ইলেকট্রনিক্স হয়তো ডিস্টার্ব দিচ্ছে, ম্যানুয়ালি রেকর্ড করো। তারা যখন কুয়োর পাশে পৌঁছাল, প্রিয়া তার হ্যান্ডহেল্ড রেকর্ডার নিয়ে প্রস্তুত হল। কুয়োর গভীরের দিকে উঁকি মারতেই তাদের সারা শরীর শিউরে উঠল। কুয়োর ভেতরের গা বেয়ে লতানো শেকড়ের মতো কিছু একটা নিচে নেমে গেছে, আর একদম নিচে অল্প যেটুকু জল ছিল সেটার রং ছিল গাঢ় কালো। কিন্তু আসল ভয়টা ছিল অন্য কিছুতে। প্রিয়া হঠাৎ চিৎকার করে বলল, সবাই চুপ। তার চোখ দুটো বিস্ফারিত। তার রেকর্ডিংয়ে একটা স্পষ্ট শক্ত আসছিল, মনে হচ্ছিল কেউ যেন কুয়োর গভীর থেকে ভিজে মরম মাটিতে হাঁটার শব্দ করছে। শব্দটা ক্রমেই যেন ওপরে উঠে আসছিল, ধীর লয়ে, কিন্তু একটা অদ্ভুত ভারী শব্দ, যা মানুষের পায়ের শব্দ নয়। অর্ণব ভয় পেয়ে ও নিজেকে সামলে নিল, টর্চের তীব্র আলো ফেলল ভেতরে। কিছুই দেখা গেল না, কেবল অন্ধকার আর সেই শেকড়গুলো। কিন্তু শব্দটা থেমে গেল না, বরং আরও কাছে, আরও জোরে হল। প্রিয়ার মুখটা আতঙ্কে সাদা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, কুয়োটার ভেতরে কেউ আছে, কিংবা কিছু একটা। তখনই কুয়োর গা থেকে একটা শীতল, ভেজা বাতাস তাদের মুখের ওপর এসে লাগল, যেন মাটির তলার কোনো ঠান্ডা নিঃশ্বাস। অর্ণবের মনে হল বাতাসে যেন পচা মাংসের গন্ধ মিশে আছে। তারা তিনজন কোনো কথা না বলে প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল।
তৃতীয় রাতে তারা গ্রামের সবচেয়ে পুরনো একটি বাড়িতে ঢুকল, যেটি ছিল একসময় গ্রামের মোড়লের। বাড়িটার ভেতরে ঢুকে মনে হল সময় যেন সেখানে স্থির হয়ে আছে। ধুলোর আস্তরণ থাকলেও আসবাবপত্রগুলো ছিল সাজানো, যেন এখনই কেউ ফিরে আসবে। রাতে যখন তারা ঘুমানোর চেষ্টা করছিল, ঠিক তখনই শুরু হলো আসল বিভীষিকা। প্রথমে একটা চাপা ঘষা লাগার শব্দ, যেন কেউ খুব ধীরে ধীরে মেঝের উপর দিয়ে একটা ভারী অমসৃণ শরীর টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা আসছে ঠিক তাদের মাথার ওপরের তলা, যেখানটা সম্পূর্ণ শূন্য ছিল। বিশাল আতঙ্কিত হয়ে অর্ণবকে ধক্কা দিল। অর্ণব তার শক্তিশালী টর্চ নিয়ে ওপরে যাওয়ার সিঁড়ির দিকে তাকাল। সিঁড়ির প্রথম ধাপে টর্চের আলোয় স্পষ্ট দেখা গেল একটা ভেজা কালো ছাপ, যেন কোনো বিশাল মাংসপিণ্ডকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। অর্ণব তবুও সাহসী থাকার চেষ্টা করে বলল, হয়তো কোনো শেয়াল টেয়াল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ওপরের তরা থেকে একটা তীব্র ধাতব শব্দ এলো, ঠিক যেন কেউ পুরনো লোহার শিকল দিয়ে সপাং করে মেঝেতে আঘাত করল। শব্দটা এতটাই জোরে হলো যে তাদের কানে তালা লেগে যাওয়ার জোগাড়। এর পরেই শুরু হলো এক নারকীয় তাণ্ডব। মাথার ওপরের ঘরগুলোতে আসবাবপত্র উল্টে দেওয়ার ভাঙার তীব্র আওয়াজ, কাঁচ ভাঙার ঝনঝনানি, আর তার মধ্যে মিশেছিল একটা চাপা অমানবিক গর্জন, যা শোনার পর অর্ণবের মনে হল সে যেন তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে না। প্রিয়া তীব্র ভয়ে চিৎকার করে কেঁদে উঠল, চলো অর্ণব, চলো এখান থেকে, এটা মানুষ নয়, এটা আমাদের চাইছে। তারা তিনজন দ্রুত ঘর থেকে বের হয়ে তাঁবুর দিকে দৌড়াল, কিন্তু তাঁবুতে পৌঁছানোর আগেই তারা দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। তাদের তাঁবুটা সম্পূর্ণ তছনছ, তাঁবুর কাপড়গুলো যেন